ভূস্বর্গ কাশ্মীর, এর ভূমিকার প্রয়োজন হয় না। কাশ্মীর নামটাই যথেষ্ট। পরিবার নিয়েই হোক বা হানিমুন, সর্বক্ষেত্রেই কাশ্মীরের জুড়ি মেলা ভার। আজ এই ভিডিওতে জম্মু ও কাশ্মীর ট্যুর প্ল্যানটি এমনভাবে আপনাদের সামনে তুলে ধরব, যা পুরো ভিডিওটি দেখে নিলে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজনই হবে না। এই একটা ভিডিওতেই জম্মু ও কাশ্মীর সম্পর্কে যাবতীয় তথ্য, আপনাদের মনে থাকা যে সমস্ত প্রশ্ন রয়েছে, আশা করি এই ভিডিওতে আপনাদের মনে থাকা সেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এছাড়াও এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে কাশ্মীর যাবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, কিভাবে ঘুরবেন, কয়দিনেরই বা ট্যুর প্ল্যান করবেন। যাওয়া আসা, থাকা, খাওয়া, অর্থাৎ জম্মু ও কাশ্মীর সম্পর্কে A to Z ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিওতে। এছাড়াও এই ভিডিওতে থাকছে 10টি মূল্যবান সতর্কবার্তা, যেগুলো না জানলে পড়তে হতে পারে পদে পদে বিপদ। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, আমার পিছনে যে গ্রামটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে কাশ্মীরের শেষ গ্রাম। অনেকভাবেই কাশ্মীর ট্যুর করা যেতে পারে, তবে আমি বলবো আজকে 8-9 দিনের যে ট্যুর প্ল্যানটি আমি দিতে চলেছি, আশা করি এই ট্যুর প্ল্যানটি হবে সবচেয়ে বেস্ট ট্যুর প্ল্যান। এটা শুধুমাত্র আমার মুখের কথা নয়। এই ট্যুর প্ল্যানটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিলে আপনারাই কমেন্টে জানাবেন, হ্যাঁ, এটাই কাশ্মীর ভ্রমণের সেরার সেরা ট্যুর প্ল্যান। এই পিছনে আমাদের হোটেল সানশাইন, আর হোটেলের একদম সামনেই ডাল লেক। এই 8-9 দিনে আমরা কভার করব প্রায় 100টিরও বেশি ট্যুরিস্ট স্পট। কোথায় কোথায় রাত্রিবাস করে আমরা সেই সমস্ত ট্যুরিস্ট স্পটগুলি ভিজিট করব, তা তো আপনারা একটু পর থেকেই জানতে শুরু করবেন। ওই যে আমার পিছনের যে পাহাড় দেখা যাচ্ছে, একদম সাদা বরফে মোড়া, ওটাই হচ্ছে অমরনাথ পাহাড়। এখান থেকে 32 কিলোমিটার। এই 8-9 দিনের কাশ্মীর ভ্রমণে অন্তর্ভুক্ত থাকবে কাটরার বৈষ্ণোদেবী মন্দির। আর এই বৈষ্ণোদেবী মন্দির বাদ রাখলে ট্যুর প্ল্যানটি হবে 6 রাত 7 দিনের। তবে আমি বলবো, কাশ্মীর যেহেতু যাচ্ছেনই, তাই অবশ্যই বৈষ্ণোদেবী মন্দিরও দর্শন করা উচিত বলে আমার মনে হয়। মাতাজি দর্শন করে এখন ফিরে যাচ্ছি। দারুণ দেখলাম। এবার আসি, এই কাশ্মীর ভ্রমণটি আপনারা কোনো ট্রাভেল এজেন্টের মাধ্যমে করবেন, না নিজেরাই ইন্ডিভিজুয়াল করবেন। যারা নিজেরা ঝামেলা নিতে চান না, যেমন ট্রেনের টিকিট কাটা, সাইট সিনের জন্য গাড়ি বুক করা, হোটেল বুক করা ইত্যাদি ইত্যাদি, লাগেজ টানাটানি করতে চান না বা কোনো রকম ঝামেলা নিতে চান না, তাদের উদ্দেশ্যে বলবো কোনো ট্রাস্টেড ট্রাভেল এজেন্টের মাধ্যমে যেতে পারেন কাশ্মীর। শুধু ট্যুর প্যাকেজের যা খরচ, সেই টাকাটা তাদের অ্যাকাউন্টে দিয়ে দিলেই হলো। ব্যাস, আপনাদের আর কোনো রকম ঝামেলা থাকলো না। আপনাদের ভালোভাবে ঘোরানোর দায়িত্ব বর্তাবে তাদের উপরেই। তবে ট্রাভেল এজেন্টের মাধ্যমে গেলে আপনাদের নিজস্ব কোনো স্বাধীনতা থাকবে না, ওদের মতো করেই আপনাদের ঘুরতে হবে। তবে বলবো, প্যাকেজ বুক করার আগে অবশ্যই ভালোভাবে প্যাকেজটি দেখে তারপর প্যাকেজ বুক করবেন। তবে অবশ্যই যেন হয় ট্রাস্টেড ট্যুর অপারেটর। আর যারা নিজেরা নিজেদের ইচ্ছে মতো, নিজেদের স্বাধীন মতো কাশ্মীরকে উপভোগ করতে চান, মূলত তাদের জন্যই এই ট্যুর প্ল্যানটি। প্রথমেই আসি, কাশ্মীর ভ্রমণের সেরা সময় কোনটি? অনেকের মনেই প্রশ্ন আসে, এত খরচ করে কাশ্মীর যাব, কিন্তু কাশ্মীর ভ্রমণের সেরা সময়টি কোনটা? রূপে অনন্য কাশ্মীর সারা বছরের যে কোনো সময়ই ভ্রমণ পিপাসুদের কাছে ভালো লাগার মতো একটি জায়গা। তবে কিছু বিশেষ বিশেষ সময়ে কাশ্মীরের সৌন্দর্য বিশেষভাবে ধরা দেয় পর্যটকদের চোখে। মার্চ, এপ্রিল, মে, যারা ফুল ভালোবাসেন, বিশেষ করে টিউলিপ ফুল, তারা এপ্রিল মে মাসে আসতে পারেন কাশ্মীরে। এই সময়ে কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি চারিদিকে প্রচুর ফুল দেখতে পাবেন। জুন, জুলাই, আগস্ট, যারা প্রকৃতিপ্রেমী, সবুজ কার্পেট বসানো কাশ্মীরের সৌন্দর্যকে উপভোগ করতে চান, তারা আসতে পারেন জুন, জুলাই, আগস্ট মাসে। এই সময় বরফ একটু কম থাকে, তবে গুলমার্গে গন্ডোলা সেকেন্ড ফেজে অবশ্যই বরফ পেয়ে যাবেন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই সময়ও বরফ কিছুটা কম থাকে, তবে নানা ধরনের ফল দেখতে পাবেন এই সময়, বিশেষ করে আপেল ও চীনাবাদাম। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, যদি বরফ নিয়ে খেলতে চান, তুষারপাতের মজা নিতে চান, তাহলে বলবো আসুন শীতকালে, অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। এই সময় পুরো কাশ্মীর একেবারে বরফের চাদরে মোড়া থাকে। তবে এই সময় বরফের জন্য অনেক ট্যুরিস্ট স্পটই বন্ধ থাকতে পারে।
এ কথা অবশ্যই মাথায় রাখবেন। তবে আপনারা যদি কাশ্মীরের আসল রূপ রস গন্ধ উপলব্ধি করতে চান তাহলে আমি বলবো মিনিমাম 3 সিজনে কাশ্মীর যাওয়া উচিত। তাহলে আপনারা কাশ্মীরকে ভালোভাবে উপভোগ করতে পারবেন। এবার আসি আপনারা কাশ্মীর কিভাবে যাবেন। আকাশপথ, রেলপথ ও সড়কপথ 3ভাবেই আপনারা কাশ্মীর যেতে পারেন। তবে আমার অভিজ্ঞতা থেকে বলছি সড়কপথ বা বাসে কাশ্মীর না যাওয়াই ভালো, কেননা আমাদের কাছে রেলপথ বা আকাশপথের মতো বিকল্প রয়েছে। যাদের পকেট ভারী আছে এবং কিছুটা সময় বাঁচাতে চান তাদের উদ্দেশ্যে বলবো আপনারা প্লেনে চেপে পৌঁছাতে পারেন জম্মু ও কাশ্মীরে। কাশ্মীরের শ্রীনগর ও জম্মুতে কিন্তু এয়ারপোর্টও রয়েছে। যেহেতু এই ট্যুর প্ল্যানটি বিশেষ করে মধ্যবিত্তদের জন্য, তাই বলবো জম্মু ও কাশ্মীর পৌঁছানোর জন্য সবচেয়ে ভালো উপায় হলো ট্রেন। তবে কলকাতা থেকে কাশ্মীরের শ্রীনগর পর্যন্ত কোনো ডাইরেক্ট ট্রেন নেই, তাই আপনাদের জম্মু হয়ে পৌঁছাতে হবে কাশ্মীরে। কলকাতা থেকে জম্মু পৌঁছানোর জন্য রয়েছে একাধিক ট্রেনের সুব্যবস্থা। এদের মধ্যে সবচেয়ে সুবিধাজনক ট্রেনগুলি হলো ট্রেন নাম্বার 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস বা কলকাতা জ্যাট এক্সপ্রেস। এই ট্রেনটি প্রতিদিন কলকাতা চিতপুর স্টেশন থেকে ছাড়ে সকাল 11:45 আর জম্মু তাওয়ায় পৌঁছায় সকাল 8:50। যাত্রাপথের দূরত্ব 1987 কিলোমিটার, যেতে সময় নেয় 45 ঘন্টা 5 মিনিট। স্লিপার ক্লাসের ভাড়া 755 টাকা, এসি 3 ইকোনমি 1890 টাকা, এসি 3 টায়ার 2005 টাকা, এসি 2 টায়ার 2915 টাকা। এই ট্রেনটি হচ্ছে জম্মুতায় যাওয়ার সবচেয়ে পপুলার ট্রেন। এছাড়াও রয়েছে ট্রেন নাম্বার 12331 হিমগিরি এক্সপ্রেস। এই ট্রেনটি সপ্তাহে 3 দিন মঙ্গল, শুক্র ও শনিবার হাওড়া জংশন থেকে ছাড়ে রাত্রি 11:55 আর জম্মু তাওয়ায় পৌঁছায় দুপুর 1টায়। যাত্রাপথের দূরত্ব 2019 কিলোমিটার, যেতে সময় নেয় 37 ঘন্টা 5 মিনিট। স্লিপার ক্লাসের ভাড়া 790 টাকা, এসি 3 ইকোনমি 1955 টাকা, এসি 3 টায়ার 2065 টাকা, এসি 2 টায়ার 2980 টাকা আর এসি ফার্স্ট ক্লাস ভাড়া 5080 টাকা। তবে আমার মতে এসি ফার্স্ট ক্লাসে যাওয়ার থেকে প্লেনে যাওয়াই ভালো, এতে সময় অনেকটাই কম পড়বে। আরেকটি সুবিধাজনক ট্রেন হলো 22317 হামসাফার এক্সপ্রেস। এই ট্রেনটি সপ্তাহে 1 দিন শুধুমাত্র সোমবার শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে দুপুর 1:10 আর জম্মু তাওয়ায় পৌঁছায় রাত্রি 11:25। যাত্রাপথের দূরত্ব 1949 কিলোমিটার, যেতে সময় নেয় 34 ঘন্টা 15 মিনিট। এই ট্রেনে শুধুমাত্র এসি 3 টায়ার, ভাড়া পড়ে 2305 টাকা। কম বেশি 2 দিন আপনাদের ট্রেনেই কেটে যাবে, তাহলে যাওয়া আসা মোট 4 দিন। আর এই ট্যুর প্ল্যান অনুযায়ী কাশ্মীর ঘুরতে সময় লাগবে 9 দিন। অর্থাৎ কলকাতা থেকে কলকাতা ট্রেনে সফর করলে জম্মু কাশ্মীর ট্যুরের জন্য হাতে 12 থেকে 13 দিন সময় নিয়ে চলবেন। ধরে নিলাম আপনারা ট্রেন নাম্বার 13151 জম্মু তাওয়াই এক্সপ্রেস ধরে সকাল 8:50 জম্মু পৌঁছে জম্মু থেকে বাস বা কোনো গাড়ি ভাড়া করে রওনা দিতে পারেন শ্রীনগরের উদ্দেশ্যে। তবে আমি বলবো প্রায় 2 দিন ট্রেন জার্নির পর আপনাদের শরীর অনেকটাই ক্লান্ত হয়ে পড়বে, বিশেষ করে বাচ্চা থাকলে তো আরও। তাই আমি বলবো এই দিনটি আপনারা জম্মুতেই কোনো হোটেলে রাত্রি কাটান। 700-800 টাকা থেকে শুরু করে বিভিন্ন মূল্যের হোটেল পেয়ে যাবেন জম্মুতে। আমরা উঠেছিলাম হোটেল অশোকা নিউ ডায়মন্ডে, বাজেট হোটেল। আপনারা এলে থাকতেই পারেন এই হোটেলে। হোটেলের মোবাইল নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। হোটেলের রুমে ঢুকে ফ্রেশ হয়ে 2-3 ঘন্টা রেস্ট নিয়ে লাঞ্চ সেরে বেরিয়ে পড়ুন জম্মু সাইট সিনের উদ্দেশ্যে। জম্মুতে রয়েছে দেখার মতো বেশ কিছু টুরিস্ট স্পট। প্রথমেই চলে আসুন জম্মুর একটি বিখ্যাত টুরিস্ট স্পট বাহু ফোর্টে। রাজপুত রানা বহুলোচন প্রায় 3000 বছর আগে এই বাহু ফোর্টটি নির্মাণ করেছিলেন। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাহু ফোর্ট। এই দুর্গটিকে একটি ধর্মীয় স্থান হিসাবেও মানা হয়ে থাকে।
এই দুর্গের এক প্রান্তে রয়েছে একটি কালী মন্দির, যা বায়েওয়ালি মাতা মন্দির নামেও বেশ পরিচিত। দেখুন কতটা সুন্দর জায়গা। প্রায় আধা ঘন্টার মতো এই স্থানে সময় কাটিয়ে এবার চলে আসুন বাগি বাহুতে। ভেতরে ঢুকতে প্রবেশ মূল্য অ্যাডাল্ট 30 টাকা এবং চাইল্ড 10 টাকা। তাবি নদীর তীরে একটি পাহাড়ের উপরে এই বাগি বাহুর অবস্থান। সুন্দর বাগান, বিস্তৃত লন ও মনোমুগ্ধ চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য। আমার পিছনেই দেখুন বাহু ফোর্ট, আর সামনে পুরো জম্মু সিটি। এছাড়াও এই স্থানের মূল আকর্ষণ হলো ভূগর্ভস্থ অ্যাকোয়ারিয়াম। এখানে রয়েছে নানা প্রজাতির মাছ ও জলজ প্রাণী। প্রায় ঘণ্টাখানেক বাগি বাহুতে সময় কাটিয়ে এবার রওনা দিন জম্মুর একটি বিখ্যাত মন্দির রঘুনাথ টেম্পেলের উদ্দেশ্যে। এই রঘুনাথ টেম্পেলটি মহারানা রণবীর সিং 1860 সালে নির্মাণ করেছিলেন। মন্দির দর্শন করে জম্মুর মার্কেটটিও ঘুরে দেখে নিতে পারেন। রাস্তার দুধার দিয়ে সারিবদ্ধ প্রচুর ড্রাই ফ্রুটের দোকান সহ নানা রকমারি দোকান পেয়ে যাবেন। কিছু কেনার হলে কিনেও নিতে পারেন। জম্মুতে দ্বিতীয় দিন। যতটা পারবেন সকাল সকাল বেরিয়ে পড়ুন শ্রীনগরের উদ্দেশ্যে। জম্মু থেকে শ্রীনগরের দূরত্ব প্রায় 265 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 9 থেকে 10 ঘন্টার মতো। এখন ঘড়িকাটায় বাজে 10 কম 9টা, আর আমরা বেরিয়ে পড়লাম জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে। আপনার বাসে চেপে সরাসরি পৌঁছাতে পারেন শ্রীনগর। এক্ষেত্রে আপনাদের বাস ভাড়া পড়বে কম বেশি 1000 টাকা জনপ্রতি। আর যারা খরচ একটু বাঁচাতে চান তাদের বলবো বাসে চেপে প্রথমে চলে আসুন বানিহাল। এরপর বানিহাল থেকে ট্রেন ধরে পৌঁছে যান সরাসরি শ্রীনগর। আর যারা এইসব ঝামেলা এড়াতে চান তাদের বলবো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী একটি গাড়ি ভাড়া করে নিতে পারেন। পুরো গাড়ির ভাড়া পড়বে 5 থেকে 7,000 টাকার মতো। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে পড়বে একাধিক টানেল ও বেশ কিছু দর্শনীয় স্থান। সময়ের কথা মাথায় রেখে যতটা সম্ভব দর্শনীয় স্থানগুলি দর্শন করতে করতে এগিয়ে চলুন শ্রীনগরের উদ্দেশ্যে। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথেই এখানে পড়ে একটি কালীমাতার মন্দির। রাস্তাতেই কোনো ধাবায় লাঞ্চটা সেরে নিন। প্রায় সন্ধ্যায় আপনারা পৌঁছে যাবেন শ্রীনগরে। পুরো শ্রীনগর জুড়ে রয়েছে বিভিন্ন মানের ও দামের হোটেলের সুব্যবস্থা। আমরা উঠেছিলাম হোটেল সানশাইনে, ডাল লেক ভিউ রুম। আর আমাদের রুমটিও ছিল বেশ সাজানো গোছানো ও পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারাও চেষ্টা করবেন ডাল লেক ভিউ রুম নেওয়ার। তাতে খরচ 200-400 বেশি পড়লেও আপনারা রুমে বসেই ডাল লেকের অপার সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন। শ্রীনগরে মোট রাত্রিবাস হবে 4 রাত। তার মধ্যে 3 রাত হোটেলে আর 1 রাত ডাল লেকের উপর হাউস বোটে। এই হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা যদি শ্রীনগরে থাকতে চান একদম ডাল লেকের সামনেই হোটেল সানশাইনে থাকতে পারেন। এই পিছনে আমাদের হোটেল সানশাইন, আর হোটেলের একদম সামনেই ডাল লেক। শ্রীনগরে প্রথম দিন। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন শ্রীনগর সাইট সিনের উদ্দেশ্যে। শ্রীনগর লোকাল সাইট সিনের জন্য আপনারা যদি টোটো ভাড়া করতে চান তাহলে টোটো ভাড়া করতে পারেন। आज की डेट में आप शालीमार गार्डन, बादामवारी, हजरत बल जामा मस्जिद, ये ओल्ड सिटी आप देख सकते हो। अगर ये चीज़ें आप ऑटो में करना चाहोगे तो एक ऑटो का 4 सवारी हम भर लेंगे, 4 जन का, पर ऑटो का आपका 800 रुपये लगेगा। শ্রীনগরেও রয়েছে দেখার মতো বেশ কিছু ট্যুরিস্ট স্পট। যে ট্যুরিস্ট স্পটগুলো না দেখলেই নয় সেগুলো হলো শ্রীনগরের বিখ্যাত 3টি গার্ডেন: শালিমার বাগ, মুঘল গার্ডেন, নিশাদ বাগ ও চশমাশাহী। মুঘল গার্ডেন শালিমারে ঢুকতে গেলে এখান থেকে টিকিট কেটে ঢুকতে হবে। 11 বছরের নিচে যে বাচ্চা আছে তাদের টিকিট মূল্য 12 টাকা, আর 11 বছরের উপরে টিকিট মূল্য 24 টাকা। যতগুলো মুঘল গার্ডেন আছে তার মধ্যে এই শালিমার গার্ডেনটি হচ্ছে সবচেয়ে বড় এবং জনপ্রিয় গার্ডেন।
দেখে নিতে পারেন হজরতবাল মসজিদ। হজরতবালের মূল আকর্ষণ হলো মই-ই মুকদ্দাস নামক একটি নিদর্শন, যা আসলে নবী মুহাম্মদের দাড়ির একটি চুল। এই সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঝিলাম নদী, আর এই ঝিলাম নদীর পাশেই অবস্থিত এই হজরতবাল। এছাড়াও দেখবেন পরিমহল, শঙ্করাচার্য মন্দির, আঞ্চাল লেক, হরিপর্বত। আর যদি আপনারা এপ্রিল মেতে আসেন তাহলে অবশ্যই ভিজিট করবেন ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনটি। এই সমস্ত ট্যুরিস্ট স্পটগুলি দেখে সোজা চলে আসুন ডাল লেকের শিকারা রাইডের জন্য। এই শিকারাতে এখন উঠছি, মোটামুটি আমাদের এই ভ্রমণ 1.5 ঘন্টার লাগবে। দ্য জুয়েল অফ শ্রীনগর। ডাল লেক প্রায় 26 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। लेक दिखाएगा, लोटन गार्डन दिखाएगा और मीना बाजार दिखाएगा। एक साइड से जाएगा, पीछे साइड से राउंड करके वापस लाएगा। उसमें घंटा सवा घंटा लगेगा हमको चलाने। 150 থেকে 200 টাকাতেই আপনার পেয়ে যাবেন শিকারা। একটা শিকারায় মোট 4 জন অবধি যেতে পারেন। এই শিকারা ভ্রমণ করতে করতেই আপনাদের দেখাবে 4 থেকে 5টি ট্যুরিস্ট স্পট, যাদের মধ্যে অন্যতম হলো ফ্লোটিং মার্কেট। এটাই হচ্ছে মিনা বাজার। দেখুন চারিদিকে প্রচুর দোকান আছে। মার্কেটটি ঘুরে ঘুরে দেখুন, বেশ ভালো লাগবে। তবে আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই ফ্লোটিং মার্কেটে কোনো কিছু না কেনাই ভালো। জিনিসপত্রের দাম একটু বেশি মনে হলো আমার কাছে। শিকারা রাইড শেষ করে লালচক মার্কেটটিও ঘুরে দেখে নিতে পারেন। এখানকার স্ট্রিট ফুডও ট্রাই করতে পারেন। তবে রাত্রি 8টার পর লালচকে না থাকাই ভালো। শ্রীনগরে দ্বিতীয় দিন। শ্রীনগরে দ্বিতীয় দিনের গন্তব্য সোনমার্গ। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ুন সোনমার্গের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট হোটেলে বা রাস্তার কোনো রেস্টুরেন্টেই করে নিন। এই রাস্তাতেই আপনারা অতিক্রম করবেন সিন্ধু নদ। গাড়ি থেকে নেমে সিন্ধু নদের জলে একটু গা ভিজিয়ে আবার এগিয়ে চলুন সামনের দিকে। তবে আপনি যত এগিয়ে যাবেন চারিপাশের অপার সৌন্দর্যে আপনি তত মুগ্ধ হতে থাকবেন। যেতে যেতে বারংবার মনে হবে গাড়ি থেকে নেমে এই অপার সৌন্দর্যকে ছুঁয়ে দেখার। আমিও নেমে পড়লাম গাড়ি থেকে আর হাঁটা লাগালাম একটি নাম না জানা নদীর দিকে। নদীর পাড়েই বসে বসে এই সৌন্দর্য উপভোগ করছি। প্রায় ঘন্টা 4 জার্নির পর আপনারা পৌঁছে যাবেন সোনমার্গ পার্কে। আমরা এসেছিলাম নভেম্বর মাসে। দেখুন তৃণভূমি পূর্ণ প্রস্ফুটিত সাদা বরফের কার্পেটে। আমরা শ্রীনগর থেকে 8:30টার সময় রওনা দিয়ে 1টার সময় সোনমার্গে পৌঁছে গেলাম। এখান থেকে আমরা জুতো ভাড়া নিলাম, 100 টাকা করে ভাড়া পড়লো। তবে এই সময় এত বরফ কিন্তু এখানে পাওয়া যায় না। লাকিলি আমরা পেয়েছি। আপনারা পরবর্তীতে যখন আসবেন ওই সময় কিন্তু এত বরফ নাও পেতে পারেন। এখানে রয়েছে নানা ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস। আপনারা এখান থেকে ঘোড়ায় চেপে দেখে নিতে পারেন থাজিওবাস হিমবাহ। এছাড়াও রয়েছে সোনমার্গের বেশ কিছু ট্যুরিস্ট স্পট। আপনারা একটি গাড়ি ভাড়া করে দেখে নিতে পারেন টেবিল টপ, বজরঙ্গি ভাইজান শুটিং পয়েন্ট, পাকিস্তান রিভার ও কাশ্মীরের শেষ ভিলেজ। সাইট সিনের জন্য আমরা এই গাড়িটি ভাড়া করেছি। আমাদের ভাড়া পড়লো 4000 টাকা। 7 জন 8 জন যাওয়া যাবে। আর আমাদের কাছে চেয়েছিল 7000 টাকা, সেটা বার্গেনিং করে আমরা 4000 টাকায় নিয়ে এসেছি। মোটামুটি 9-10 কিলোমিটার এরিয়া হবে, ওর মধ্যে ঘুরিয়ে টুরিয়ে আবার নিয়ে নেবে। সোনমার্গ সাইট সিনের জন্য আপনারা হাতে অন্তত পক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে চলবেন। সোনমার্গ ভ্রমণ করে শ্রীনগরে ফিরে আসতে আপনাদের প্রায় সন্ধ্যা হয়ে যাবে। আজকেও শ্রীনগরে রাত্রিবাস। শ্রীনগর পৌঁছে ডাল লেকের আশেপাশটা ঘুরে দেখতে পারেন, কিছু কেনাকাটা থাকলে করে নিতে পারেন। শ্রীনগরে তৃতীয় দিন। শ্রীনগরের তৃতীয় দিনে আজ গন্তব্য গুলমার্গ। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব প্রায় 52 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। একটি 4 সিটার গাড়ির ভাড়া পড়বে 2500 থেকে 3000 টাকার মতো। আর শ্রীনগর থেকে সোনমার্গের গাড়ি ভাড়া পড়বে 4000 থেকে 4500 টাকার মতো। এখন বাজে সকাল 9:15 আর আমরা বেরিয়ে পড়লাম গুলমার্গের উদ্দেশ্যে। সারি সারি চিনার গাছ ও পাইন বনের মধ্যে দিয়ে প্রায় ঘন্টা 3 জার্নি করলেই আপনারা পৌঁছে যাবেন গুলমার্গ
পার্কিং এরিয়াতে। এখন বাজে ঘড়ির কাঁটায় 11:40 আর আমরা পৌঁছে গেলাম গুলমার্গ পার্কিং পয়েন্টে। এখানে বেশ কিছু খাবারের দোকানও রয়েছে। গুলমার্গের পার্ক পয়েন্টের পাশেই একটা হোটেলে ঢুকলাম, এখন আমরা লাঞ্চ করব। এই দোকানের ভিতরে ওয়াশরুমও আছে, মহিলারা ওয়াশরুম ইউজ করতে পারেন। পিছনে দেখুন একটা মন্দির। লাঞ্চ সেরে বেরিয়ে পড়ুন হর্স রাইডিংয়ের অ্যাডভেঞ্চার নিতে। তবে আপনারা এখানে এসে যেটা করবেন, ঠান্ডা মাথায় একটা ঘোড়ার সাথে কথা বলে দরদাম মিটিয়ে তারপরে হর্স রাইডিংয়ে যাবেন। 1000 টাকা খরচা করলেই আপনারা একটি ঘোড়া পেয়ে যাবেন। আপকি কাসাম সিনেমার একটা গানের শুটিং হয়েছিল এই মন্দিরে, আর আমরা হর্স রাইড করছি। এই হর্স রাইডিং করতে করতেই আপনারা দেখে নেবেন 4 থেকে 5টি ট্যুরিস্ট স্পট। তবে এই ট্যুরিস্ট স্পটগুলি শুধু নামেই ট্যুরিস্ট স্পট, শুধু টাকা হাতানোর ফাঁদ। তবে বাচ্চা, বয়স্ক লোক বা যারা একটু ভীতু প্রকৃতির, তাদের এই হর্স রাইডিং থেকে বিরত থাকাই ভালো। সোনমার্গের মতো এই গুলমার্গেও কিন্তু আপনারা রাত্রিবাস করতে পারেন, তবে খরচ একটু বেশি পড়বে। প্রায় ঘন্টা দুয়েকের এই হর্স রাইডিংয়ের অভিজ্ঞতা নিয়ে এবার চলে আসুন গুলমার্গের প্রধান আকর্ষণ গন্ডোলা রাইডের উদ্দেশ্যে। এখন যাচ্ছি গন্ডোলা রাইড করতে, যেটা গুলমার্গের বিখ্যাত একটি রাইড। এখন যাব, টিকিট কাটবো, তারপরে রাইড করব। আপনারা অফলাইন বা অনলাইন যে কোনোভাবেই টিকিট কেটে নিতে পারেন। টিকিট মূল্য 740 টাকা পার হেড। 3 বছরের কম বয়সী বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। আর সেকেন্ড ফেজের জন্য ভাড়া পড়বে 950 টাকা। তবে সিজন অনুসারে ভাড়া কম বেশি হয়ে থাকে। নেমে গেলাম। এটা 4টা অবধি চলে, 4টার পরে কিন্তু আর এটা চলে না, 4টার সময় বন্ধ হয়ে যায়। পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ রোপওয়ে সেকেন্ড ফেজে প্রায় সারা বছরই বরফ থাকে, তাই আপনারা বছরের যে কোনো সময়ই আসুন না কেন এই জায়গায় কিন্তু বরফ পাবেনই পাবেন। আর ওইটা হচ্ছে সেকেন্ড ফেজ। ওই ওখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে সেকেন্ড ফেজে যেতে হবে। পার্কিং পয়েন্টে যাওয়ার জন্য একটা গাড়ি ভাড়া করলাম, 300 টাকা নিল। আমরা যাচ্ছি 6 জন। গুলমার্গ ঘুরে শ্রীনগর আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে, আর আজকের রাতটি আপনারা কাটাতে পারেন হাউস বোটে। তবে হাউস বোটের ভাড়া হোটেলের থেকে একটু বেশিই পড়বে। শ্রীনগরে চতুর্থ দিন। আজকে প্ল্যান ছিল ফ্লোটিং মার্কেট যাওয়ার। ওয়েদারটা দেখতেই পাচ্ছেন কতটা কুয়াশা, যার জন্যে আজকে যাওয়া হলো না। আর ফ্লোটিং মার্কেটের সময় হচ্ছে ভোর 5টা থেকে 6:30। 4 দিন শ্রীনগর কাটানোর পর আজকে আমরা বেরিয়ে যাচ্ছি পেহেলগামের উদ্দেশ্যে। আজ শ্রীনগরকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়ুন পেহেলগামের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব প্রায় 100 কিলোমিটার, যেতে সময় লাগবে কম বেশি 4 ঘন্টার মতো। এই শ্রীনগর থেকে পেহেলগাম যাওয়ার পথেই আপনারা দেখতে পাবেন কেশরের ক্ষেত ও প্রচুর ড্রাই ফ্রুটের দোকান। দেখুন এখানকার চেরি কালারই আলাদা, মনে হচ্ছে বেদেনার দানা। সত্যি দারুণ, আমরা এগুলো পাই না। ইচ্ছে হলে কিছু ড্রাই ফ্রুট কিনেও নিতে পারেন। এছাড়াও যেতে যেতে চোখে পড়বে অসংখ্য ব্যাট কারখানা ও আপেলের বাগান। রাস্তায় খুব বেশি দেরি না করলে আপনারা দুপুরের মধ্যেই পৌঁছে যাবেন পেহেলগাম। পেহেলগামেও রয়েছে বিভিন্ন মানের ও দামের হোটেলের সুব্যবস্থা। আমরা উঠেছিলাম পেহেলগাম গ্রিন টপ রিসোর্টে। এই আমাদের গ্রিন টপ রিসোর্টে পৌঁছে গেলাম আমরা। রিসোর্টের মোবাইল নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। হোটেলে লাঞ্চ সেরে বেরিয়ে পড়ুন পেহেলগাম সাইট সিনের উদ্দেশ্যে। গন্তব্য বাইশরান ভ্যালি। পেহেলগাম থেকে মাত্র 6 কিলোমিটার দূরে এই বাইশরান ভ্যালির অবস্থান। সবুজ তৃণভূমি, ঘন পাইন বন আর তুষারাবৃত পাহাড় দ্বারা বেষ্টিত এই বাইশরানকে সুইজারল্যান্ডের সাথেও তুলনা করা হয়। ঘোড়ায় চেপে বা হেঁটে দুভাবেই আপনারা পৌঁছাতে পারেন বাইশরান ভ্যালিতে। তবে ঘোড়ায় গেলে খরচ পড়বে কম বেশি 1000 টাকা জনপ্রতি, আর হেঁটে গেলে যাওয়া আসা নিয়ে সময় লাগবে কম বেশি 2 ঘন্টার মতো। বাইশরান ভ্যালি যাওয়ার পথেই দেখে নিতে পারেন কানিমার্গ ভ্যালি, দেওয়ান ভ্যালি, কোলাহই গ্লেসিয়র, মহেশ্বর টেম্পল ও টুলিয়ান লেক। বাইশরান ভ্যালি দেখে পেহেলগামে ফিরে এসে হেঁটে হেঁটে পেহেলগাম গ্রামটি ঘুরে দেখুন।
বেশ ভালো লাগবে পেহেলগাম গ্রামটি। সন্ধ্যাবেলায় হাঁটতে বেরিয়ে বেশ ভালোই লাগছে। এই পার্কের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ওই দেখুন আমার পিছনে পাহাড় একদম বরফে আচ্ছাদিত। পেহেলগামে দ্বিতীয় দিন। যতটা পারবেন সকাল সকাল ব্রেকফাস্ট করে সোজা চলে যান পেহেলগাম ট্যুরিস্ট ট্যাক্সি অ্যাসোসিয়েশনে। কেননা পেহেলগাম সাইট সিনের জন্য কোনো রকম বাইরের গাড়ির অ্যালাউ নেই, তাই আপনাদের অ্যাসোসিয়েশনের গাড়ি নিয়েই পেহেলগাম সাইট সিনে যেতে হবে। আমরা ভাড়া করেছিলাম 7 সিটার ট্যাবেরা গাড়ি, ভাড়া পড়েছিল 2100 টাকা। আর আমরা প্যাকেজ নিয়েছিলাম আরু ভ্যালি, বেতাব ভ্যালি ও চন্দনওয়ারি, এই 3 পয়েন্টের প্যাকেজটি। আপনারা চাইলে হোটেল থেকেও গাড়ি বুক করে নিতে পারেন। আমরা কিন্তু হোটেল থেকে গাড়ি বুক করেছিলাম, তার জন্য কিন্তু আমাদের 1 টাকাও বেশি দিতে হয়নি। লিডার নদীর পাশ ধরে আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে চারিপাশের অপার সৌন্দর্যকে উপভোগ করতে করতে আপনারা পৌঁছে যাবেন আরু ভ্যালি পার্কিং পয়েন্টে। পেহেলগাম থেকে আরু ভ্যালির দূরত্ব মাত্র 12 কিলোমিটার, আসতে সময় লাগবে প্রায় 30 মিনিটের মতো। আরু ভিলেজে পৌঁছে প্রথমেই দেখে নিন ল্যাভেন্ডার পার্ক। আপনারা এই পার্কে নানা ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসও করতে পারেন। এরপর আপনারা যাত্রা শুরু করুন আরু ভ্যালির উদ্দেশ্যে। আপনারা হেঁটেও পৌঁছাতে পারেন, আবার ঘোড়ায় চেপেও পৌঁছাতে পারেন আরু ভ্যালিতে। একজনের জন্য ঘোড়া বাবদ খরচ পড়বে মাত্র 300 টাকা। এখন পৌঁছে গেলাম আরু ভ্যালিতে। টিকিট মূল্য অ্যাডাল্ট 20 টাকা এবং চাইল্ড 10 টাকা। আরু ভিলেজ থেকে ঘোড়ায় চড়ে আসতে হয়, 300 টাকা লাগলো আমাদের। মোটামুটি আধা ঘন্টার মতো টাইম লাগে। 20 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করুন আরু ভ্যালিতে, আর কিছুক্ষণ উপভোগ করুন এই আরু ভ্যালির অপার সৌন্দর্যকে। প্রায় ঘন্টা দেড়েক আরু ভ্যালিতে সময় কাটিয়ে এবার রওনা দিন পরের গন্তব্য চন্দনওয়ারির উদ্দেশ্যে। আরু ভ্যালি থেকে চন্দনওয়ারির দূরত্ব মাত্র 28 কিলোমিটার। প্রায় ঘন্টাখানেক জার্নির পরই আপনারা পৌঁছে যাবেন চন্দনওয়ারিতে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই চন্দনওয়ারি উপত্যকা হল অমরনাথ যাত্রার প্রথম শিবির। এই চন্দনওয়ারি থেকে শুরু হয় অমরনাথ যাত্রা। এই চন্দনওয়ারি পার্কিং পয়েন্ট থেকে কিছুটা পথ উপরে উঠে গেলেই আপনারা পৌঁছে যাবেন অমরনাথ যাত্রার প্রথম শিবিরে। আমরা এখন যাচ্ছি চন্দনবাড়ি বেস ক্যাম্পে, আর আমি নিয়েছি একটা টাটা লঞ্চার। তার কারণ হচ্ছে এখান থেকে গাড়ি আর উপরে যেতে দিচ্ছে না, পুরো বরফ জমে আছে রাস্তাতে। আপনারা হেঁটেও যেতে পারেন, আবার আমাদের মতো টাটা লঞ্চারে করেও পৌঁছাতে পারেন প্রথম শিবিরে। টাটা লঞ্চারে ভাড়া পড়বে জনপ্রতি 500 টাকা। আমার ডান দিকে একটা নদী দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শেষনাগ ঝিল। এটার যে জলটা আসছে এটা কিন্তু অমরনাথ থেকে জলটা আসছে। 1.5 থেকে 200 মিটারের যাত্রাপথ। তাই বলবো টাটা লঞ্চার না নিয়ে আপনারা এইটুকু পথ হেঁটেই চলে যান, তাহলে টাটা লঞ্চারের টাকাটা আপনাদের পকেটেই থেকে যাবে। এটা তো ফালতু এলাম, মানে আসার কোনো দরকারই ছিল না, হেঁটে হেঁটেই আসা যেত। এই আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এর পিছনেই হচ্ছে অমরনাথ পাহাড়। এখান থেকে অমরনাথ 32 কিলোমিটার। এখানে আপনারা দেখতে পাবেন একটি আখরোট গাছ। অনেকে বলে থাকে যে এই গাছ থেকে যে আখরোটটা পাওয়া যায় অমরনাথজি এখানে দিয়ে যায়। জানা যায় এই গাছের আখরোট নাকি স্বয়ং অমরনাথ ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত ফল। এছাড়াও দেখে নিতে পারেন শেষনাগ ঝিল। এই জল সেই অমরনাথ থেকেই বয়ে আসছে। এই জলটাই একদম অমরনাথ থেকে আসছে। চন্দনওয়ারিতে প্রায় ঘণ্টাখানেকের মতো সময় কাটিয়ে এবার আবার যাত্রা শুরু করুন বেতাব ভ্যালির উদ্দেশ্যে। চন্দনওয়ারি থেকে বেতাব ভ্যালির দূরত্ব মাত্র 8 কিলোমিটার। চন্দনওয়ারি ও পেহেলগামের মাঝামাঝি জায়গায় অবস্থিত এই বেতাব ভ্যালি। এই উপরের যে রাস্তাটা দেখা যাচ্ছে ওইটা চলে গেল চন্দনওয়ারি, আর আমরা নিচ দিয়ে এখন যাচ্ছি বেতাব ভ্যালি। প্রায় আধা ঘন্টার মতো জার্নির পর আপনারা পৌঁছে যাবেন বেতাব ভ্যালিতে। এই চলে এলাম বেতাব ভ্যালিতে। এটা হচ্ছে পার্কিং পয়েন্ট। দেখুন বেতাব ভ্যালি ঢোকার মুখেই একটি নদী, খুব সুন্দর। এর টিকিট কাউন্টার, 100 টাকাতে টিকিট কেটে এখন ভিতরে ঢুকতে যাক। সানি দেওয়াল ও অমৃতা সিংয়ের হিট ছবি বেতাব থেকেই এই ভ্যালিটির নাম হয়ে যায় বেতাব ভ্যালি, যার আসল নাম ছিল হাগন ভ্যালি বা হাজন ভ্যালি। দেখুন আমার ডান দিকে লিডার নদী, একদম বেতাব ভ্যালির মধ্যে দিয়ে চলে গেছে এই নদীটি। এখানে কিছুক্ষণ সময় কাটান। দেখুন চারিপাশের ভিউটা সত্যি অসম, কোনো কথা হবে না। লিডার নদীর স্বচ্ছ জলে ডুব দিয়ে এখানকার উইলো বাগানটি ঘুরে ঘুরে দেখে নিন। দেখুন এই বেতাব ভ্যালির মধ্যেই রয়েছে উইলো বাগান, যার কাঠ দিয়ে ব্যাট তৈরি হয়। এই বেতাব ভ্যালির মধ্যেই
রেস্টুরেন্ট আছে। আমরা একটা কফি নিলাম, এই কফির দাম পড়লো 30 টাকা। বেতাব ভ্যালির মধ্যে একটি গেস্ট হাউস আছে, আপনারা এখানে এসে থাকতেও পারেন। প্রায় ঘণ্টাখানেক বেতাব ভ্যালিতে সময় কাটিয়ে আবার যাত্রা শুরু করুন পেহেলগামের উদ্দেশ্যে। পেহেলগাম পৌঁছে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে আবার হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ুন পেহেলগাম গ্রামটি ঘুরে দেখবার জন্য। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে পেহেলগাম গ্রামটি একটু ঘুরে ঘুরে দেখছি। এখন আমি দাঁড়িয়ে আছি পশুয়ান পার্কের সামনে। দেখুন পার্কটা কিন্তু দারুণ, একদম সবুজ কার্পেট বিছানো। বিকাল টাইমটা, সন্ধ্যা টাইমটা হেঁটে হেঁটে কাটিয়ে দিলাম। পেহেলগামে এসে আমার অভিজ্ঞতা থেকে একটাই কথা বলবো, পেহেলগামে সাইট সিনের দরকার নেই। আশেপাশে যা যা দেখবেন সেগুলোই পেহেলগামের সাইট সিন। দোকান 3টে জায়গা থেকে ট্যুর করে ফেরার পর আমরা যখন হোটেলে পৌঁছে যাই দেখি যে আমার মোবাইলটা নেই। তা আনবিলিভেবল, বিশ্বাস করতে পারবেন না, এখানকার লোক এতটাই অনেস্টি দেখিয়েছে। আমাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, আপনারা যেখানেই ঘুরবেন বা যেখানেই গাড়িতে যাবেন অন্তত গাড়ির নাম্বারটাকে লিখে রাখবেন অথবা একটা ছবি তুলে রাখবেন। যদি আপনাদের বাচ্চারা কোথাও ছাড়া পড়ে যায় বা কোনো কারণে আপনাদের কোনো জিনিস যদি ছাড়া পড়ে যায়, সেখান থেকে আমরা এই গাড়ির নাম্বার ধরে গাড়িতে ফোন করি। গাড়ির ম্যানেজার স্টোরে যেখানে গাড়ির বাস স্ট্যান্ড আছে সেখানে তারা গাড়ি সার্চিং করে কোনো জিনিস পেলে সেটা তারা জমা রেখে দেয়। আমরা ফোন করার সঙ্গে সঙ্গে আমাদের উনি বললেন যে আপনাদের চিন্তা নেই, আমাদের মোবাইলটা আপনাদের রাখা আছে, আপনারা পারলে এসে নিয়ে যান, নাহলে আমাদের গাড়ি করে আবার আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। পেহেলগামে তৃতীয় দিন। আজ যতটা পারবেন সকাল সকাল বেরিয়ে পড়ুন পরবর্তী গন্তব্য কাটরার উদ্দেশ্যে। যেহেতু আমরা বৈষ্ণোদেবী মন্দির দর্শন করব, আর যারা এই কাশ্মীর ট্যুরের সাথে বৈষ্ণোদেবী রাখতে চান না তারা সরাসরি চলে আসুন জম্মুতে। জম্মু থেকে ট্রেন ধরে সোজা কলকাতা। জম্মু থেকে আপনারা কিভাবে কলকাতা পৌঁছাবেন তা জানতে পারবেন এই ভিডিওর শেষে। আমরা যেহেতু এই কাশ্মীর ট্যুরের সঙ্গে বৈষ্ণোদেবী মন্দিরও অন্তর্ভুক্ত করেছি, তাই আমরা জম্মু না গিয়ে সোজা পৌঁছাবো কাটরায়। পেহেলগাম থেকে কাটরার দূরত্ব প্রায় 212 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় ঘন্টা 7 মতো। অনন্তনাগ, বানিহাল, রামবান, উদমপুর হয়ে আমরা পৌঁছাবো কাটরায়। একাধিক টানেল, রাস্তায় যেতে যেতে ধরা দেবে প্রকৃতির অপার সৌন্দর্য। এছাড়াও এই রাস্তাতেই পড়বে ভারতের দীর্ঘতম টানেল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যার দৈর্ঘ্য প্রায় 10 কিলোমিটার। ঠিকঠাক গাড়ি চললে, রাস্তায় খুব বেশি জ্যাম না থাকলে আপনারা বিকালের মধ্যেই পৌঁছে যাবেন কাটরায়, যাকে বলা হয় মাতা বৈষ্ণব দেবীর প্রবেশদ্বার। 3:20 আমরা কাটরাতে এসে পৌঁছে গেলাম। কাটরায় প্রথম দিন। কাটরাতে আপনারা 700-800 থেকে শুরু করে বিভিন্ন মানের ও দামের হোটেল পেয়ে যাবেন। আমরা উঠেছিলাম হোটেল শ্রীরামে, 3 স্টার ক্যাটাগরি। রুমগুলোও ছিল বেশ বড় ও সাজানো গোছানো। আমাদের এক নাইটের জন্য রুম ভাড়া পড়েছিল 1500 টাকা। আপনারাও এক নাইটের জন্য একটি রুম বুক করে নিন। আজ রাতেই আমরা যাত্রা শুরু করব মাতা বৈষ্ণোদেবী দর্শনের উদ্দেশ্যে। মাতা বৈষ্ণোদেবী দর্শনের জন্য প্রথম প্রয়োজন হলো পর্চি বা রেজিস্ট্রেশন করে নেওয়া। এখন স্টেশন রোড ধরে যাচ্ছি পর্চি কাটতে। কাটরাতে 2 জায়গাতে পর্চি কাউন্টার রয়েছে। আমরা চলে গেলাম কাটরা বাস স্ট্যান্ড লাগোয়া পর্চি কাউন্টারে। রেজিস্ট্রেশনের জন্য লাগলো আধার কার্ড বা ভোটার কার্ড, যে কোনো একটা ডকুমেন্ট দিলেই হবে, কোনো টাকা পয়সা লাগছে না, এবং বাচ্চাদেরও রেজিস্ট্রেশন করতে হচ্ছে। পর্চির যাবতীয় কাজ সম্পূর্ণ করে কাটরা শহরটি একটু ঘুরে দেখে নিতে পারেন। স্ট্রিট ফুডও ট্রাই করতে পারেন। তবে পুরো কাটরা জুড়ে কোনো রকম আমিষ পাবেন না, একটু মানিয়ে গুছিয়েই চলতে হবে। কাটরায় আমাদের হোটেলটি ছিল স্টেশন রোডে। হোটেলে ঢুকে একটু বিশ্রাম নিয়ে ডিনার সেরে আবার যাত্রা শুরু করলাম বানগঙ্গার উদ্দেশ্যে। এই বানগঙ্গা অবধি যাওয়ার জন্য আমাদের বাহন ছিল অটো। আমার এই বৈষ্ণোদেবী যাত্রার অভিজ্ঞতা থেকে আপনাদের বলবো, যদি পারেন রাত্রিবেলা যাত্রা শুরু করে পরের দিন মাকে দর্শন করুন। এই দোকান থেকে লাঠি নিয়ে নিলাম। এই লাঠির দাম 20 টাকা। ঘুরে এসে যখন আবার ব্যাক করব তখন আবার 10 টাকা ফেরত দেবে। বানগঙ্গা থেকে বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার পথেই দেখে নিন বানগঙ্গা, বাতিংঘাট, চরণ পাদুকা মন্দির, অর্ধকুমারী মন্দির, হিমকোটি ও সঞ্চিচাট। রাতের আধারে বিন্দু বিন্দু আলোয় ঝলমল করছে এই আলো আধারী মায়াবী পথ। তাই তো এই রাস্তাকে বলা হয় রাতের রানী। বৈষ্ণোদেবী মন্দির পৌঁছানোর জন্য উঠতে হবে 13 কিলোমিটার দুর্গম চড়াই পথ। আমরা গিয়েছিলাম পায়ে হেঁটে। রাস্তায় খুব বেশি দেরি না করলে পায়ে হেঁটে মাতা বৈষ্ণোদেবী মন্দিরে পৌঁছাতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টার মতো। যারা হেঁটে যেতে পারবেন না তারা পৌঁছাতে পারেন ঘোড়ায় চেপে, পালকি
বা হেলিকপ্টারে চেপে। আপনারা কিন্তু এখানে ঘোরার পাশাপাশি এরকম পালকিও পেয়ে যাবেন। পালকি যাওয়া এবং আসা 3100 টাকা। বাচ্চাদের জন্য রয়েছে পিঠু বা ঠেলাগাড়ির ব্যবস্থা, ভাড়া 200 টাকা। একটু পরপরই টয়লেট পেয়ে যাবেন, কোনো অসুবিধেই নেই, সব কিছু ব্যবস্থা আছে। এখন চলে এলাম অর্ধকুমারী, আর আমাদের চড়াই রাস্তা মোটামুটি এখানে শেষ। এখান থেকে যে আমরা 7 কিলোমিটার যাব আরও, ওটা কিন্তু মোটামুটি সমতলই। এছাড়াও আপনারা অর্ধকুমারী থেকে ইলেকট্রিক গাড়িতে করেও পৌঁছাতে পারেন বৈষ্ণোদেবী মন্দিরে। তবে এই ইলেকট্রিক গাড়ি সার্ভিস শুধুমাত্র দিনের বেলাতেই থাকে। আমার পিছনে যে লাইটটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে অর্ধকুমারী মন্দির। মোটামুটি এখান থেকে 5-7 মিনিট লাগবে হেঁটে যেতে। যারা রাত্রিবেলা আসবেন, যারা ধরেন যে রাত্রিবেলা যেতে চাইছেন না, অর্ধকুমারী মন্দিরে কিন্তু থাকারও ব্যবস্থা আছে। রাস্তায় একটু পরপরে কিন্তু এটিএমও আছে। জয় মাতা দি, প্রচুর ভক্তরা এসছে। মাতা বৈষ্ণোদেবী মন্দিরে পার্কিং পয়েন্টে পৌঁছে নিজের জুতো সহ যাবতীয় জিনিসপত্র একটি নির্দিষ্ট লকারে রেখে দর্শন করুন মাতা বৈষ্ণোদেবীকে। পুরো মন্দির দর্শন করতে সময় লাগবে প্রায় আধা ঘন্টার মতো, তবে সেটা ডিপেন্ড করছে কতটা ভিড় তার উপর। মাতাজিকে খুব সুন্দর কাছ থেকে দেখলাম। ওখানে রয়েছে একটি ক্যাব, 42 মিটার, এখান থেকে প্রায় 3 কিলোমিটার উপর আছে ভৈরবনাথ টেম্পল। ওটা আপনারা হেঁটেও যেতে পারেন বা রোপওয়ের সাহায্যেও যাওয়ার ব্যবস্থা আছে। ভৈরবনাথ মন্দির দর্শন না করলে নাকি মাতা বৈষ্ণোদেবী মন্দির দর্শন অসম্পূর্ণ। তাই মাতা বৈষ্ণোদেবী দর্শন করে সোজা চলে যান ভৈরবনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। বৈষ্ণোদেবী মন্দির থেকে ভৈরবনাথ মন্দিরের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। আপনারা পায়ে হেঁটে বা কেবল কারের মাধ্যমেও পৌঁছাতে পারেন ভৈরবনাথ মন্দিরে। কেবল কারের ভাড়া পড়বে জনপ্রতি 100 টাকা। ভৈরবনাথ মন্দির দর্শন করে সোজা রওনা দিন কাটরার উদ্দেশ্যে। কাটরা পৌঁছে হোটেলেই 3-4 ঘন্টা বিশ্রাম নিন, কেননা 13+13 26 কিলোমিটার ট্রেক করার পর আপনারা ক্লান্ত হয়ে পড়বেন। দুপুরেই আপনারা পৌঁছে যাবেন কাটরায়। কাটরায় দ্বিতীয় দিন 3 থেকে 4 ঘন্টা বিশ্রাম নিয়ে এবার রওনা হন জম্মুর উদ্দেশ্যে, কেননা আজ বাড়ি ফেরার পালা। কাটরা থেকে জম্মুর দূরত্ব মাত্র 44 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় ঘন্টাখানেকের মতো। আপনারা বাস, ট্রেন বা ছোট বড় যে কোনো গাড়িতে করেই পৌঁছাতে পারেন জম্মুতে। এই প্ল্যান অনুসারে জম্মু থেকে কলকাতা পৌঁছানোর জন্য আপনারা ধরতে পারেন ট্রেন নাম্বার 13152 কলকাতা এক্সপ্রেস। এই ট্রেনটি প্রতিদিন জম্মু তাওয়াই থেকে ছাড়ে রাত্রি 8টা 30 মিনিটে, আর কলকাতা চিতপুর স্টেশনে পৌঁছায় বিকেল 3:40 মিনিটে। যাত্রাপথের দূরত্ব 1987 কিলোমিটার, যেতে সময় নেয় 43 ঘন্টা 10 মিনিট। আরেকটি সুবিধাজনক ট্রেন হল 04682 কলকাতা সামার স্পেশাল। এই ট্রেনটি সপ্তাহে 1 দিন শুধুমাত্র মঙ্গলবার জম্মু তাওয়াই থেকে ছাড়ে রাত্রি 11টা 20 মিনিটে, আর কলকাতা স্টেশনে পৌঁছায় দুপুর 1টায়। যাত্রাপথের দূরত্ব 1964 কিলোমিটার, যেতে সময় নেয় 37 ঘন্টা 40 মিনিট। আরেকটি ট্রেন হলো 12332 হিমগিরি এক্সপ্রেস। এই ট্রেনটি সপ্তাহে 3 দিন রবি, সোম ও বৃহস্পতিবার জম্মু তাওয়াই থেকে ছাড়ে রাত্রি 10টা 45 মিনিটে, আর হাওড়া জংশনে পৌঁছায় সকাল 11টা 30 মিনিটে। যাত্রাপথের দূরত্ব 2018 কিলোমিটার, যেতে সময় নেয় 36 ঘন্টা 45 মিনিট। এছাড়াও সময় বাঁচাতে আপনারা জম্মু থেকে প্লেনে করে পৌঁছাতে পারেন কলকাতায়। যারা কাটরা থেকে জম্মু ট্রেনে আসতে চান তাদের উদ্দেশ্যে বলবো, জম্মু তাওয়াই পৌঁছানোর জন্য কাটরা থেকে 1-1.5 ঘন্টা অন্তরই ট্রেন পেয়ে যাবেন। জম্মু থেকে আপনারা কোন ট্রেনে ফিরছেন কলকাতায়, সেই সময় অনুসারে আপনারা কাটরা থেকে ট্রেন ধরুন। কাশ্মীর ভ্রমণের কিছু জরুরি তথ্য। কাশ্মীরের আবহাওয়া অপ্রত্যাশিতভাবে দ্রুত পরিবর্তন হয়, তাই আবহাওয়ার দিকে বিশেষ নজর রাখবেন। শীতকালে কাশ্মীর ভ্রমণ করলে পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বহন করবেন। কাশ্মীর সাধারণত পর্যটকদের জন্য নিরাপদ, তবে অযথা স্থানীয়দের সাথে কোনো রকম ঝামেলায় জড়াবেন না বা কোনো রকম রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবেন না। বিমানই হোক বা ট্রেন, অন্ততপক্ষে 1.5 থেকে 2 মাস আগে টিকিট কেটে রাখুন। কাশ্মীর ভ্রমণ কমপক্ষে 8 রাত 9 দিনের করুন, তাহলে আপনাদের কাশ্মীর ট্রিপটি সার্থক হবে। কাশ্মীর ভ্রমণের ক্ষেত্রে দামাদামি করার মানসিকতা থাকা উচিত। যে কোনো বিষয়ই হোক,
কোনো জিনিসপত্র কেনা বা হোটেল বুক করা, গাড়ি বুক করা বা হর্স রাইডিং করা, অর্থাৎ যে কোনো ক্ষেত্রেই দামাদামি করতেই হবে। কাশ্মীরে সাধারণত রাত্রি 8টার পর সব দোকানপাট বন্ধ হয়ে যায়, সেদিকটা মাথায় রাখবেন। কাশ্মীরে কোনো রকম প্রিপেড সিম কাজ করে না, আপনাদের হয় পোস্টপেড সিম বা কাশ্মীরের লোকাল সিম ব্যবহার করতে হবে। কাশ্মীর ভ্রমণে গিয়ে টেন্ট করে বাইরে রাত কাটানোর পরিকল্পনা না করাই ভালো। এমনকি হোটেলে থাকলেও রাত্রি 8টার পর বাইরে বেরোনো একদমই উচিত নয়। সবশেষে একটা কথা না বললেই নয়, একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, কাশ্মীরের কিছু অসাধু ব্যবসায়ীরা আপনাদের ঠকানোর জন্য ওঁত পেতে বসে রয়েছে, সেদিকে অবশ্যই নজর রাখবেন, চোখ কান খোলা রাখবেন। যাই হোক, এইরকম ট্যুর গাইড ভিডিও নিয়মিত আসতেই থাকে আমাদের চ্যানেলে, তাই সকলকে অনুরোধ করব এইরকম ট্যুর গাইড ভিডিও আরও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।